দর্শক বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন এবং আপনাদের বারবার ভালো রাখতেই কিন্তু আমরা এইভাবে চলে আসি আপনাদের কাছে। নমস্কার, আমি পারমিতা। আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে। আপনারা জানেন বন্ধুরা, প্রতি পর্বে আমাদের কিছু বিশেষ অতিথি থাকে এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের সঙ্গে আজকেও রয়েছেন একজন বিশেষ অতিথি, যিনি একজন মেকআপ আর্টিস্ট। খুব শিগগিরই তার সঙ্গে পরিচয় করিয়ে দিব। আজকে আমার সঙ্গে রয়েছেন শ্রীমতী প্রীতি দাশগুপ্ত। আলাপ করিয়ে দিচ্ছি আজকে তার সঙ্গে। নমস্কার প্রীতি। নমস্কার দিদিভাই। আজকে জীবন যোদ্ধা এসে আমার খুবই ভালো লাগছে। আর যে আমার জীবনের কতগুলো স্ট্রাগল কিছু মানুষে হয়তো এখনও জানেননি, তো ওই কথাগুলো বলার জন্য তোমরা যে আমাকে সুযোগটা করে দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগছে যে এইভাবে তুমি নিজের কথা বলতে পারবে আজকে আমাদের এই মঞ্চে এবং ক্যামেরার সামনে অন্য দর্শক বন্ধুদেররা যখন আমাদের দেখছে। তো প্রথমত জানতে চাইব প্রীতি, তুমি খুব ছোট্ট গ্রামে বেড়ে ওঠা একটি মেয়ে এবং সেখান থেকে তুমি গুয়াহাটির মতো একটা ব্যস্ত শহরে এই নাগরিক জীবনে তুমি ঢুকে পড়েছো। তোমার বিবাহ সূত্র হোক বা ঘটনাচক্রে হোক, ঢুকে পড়েছো। তো সেই ছোটবেলা থেকে প্রথমত তোমার স্বপ্নগুলো কি ছিল? তো আমি হাতের কাজ করতে খুব ভালোবাসতাম, তারপরে ক্রাফটের কাজ করতে খুব ভালোবাসতাম, যেমন কাগজ কাটাকুটির অনেক কাজ, কালারফুল কাগজগুলো, তারপরে পুরনো আগে চা পাতার বাক্সর ভিতরে যেরকম কি রাংচা কাগজ বলতো, যে ওগুলা কালেক্ট করে ওগুলো দিয়ে ফুল বানাতাম। ওরকম টুকটাক সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে তুমি ফেলে যাওয়া জিনিসগুলো থেকে নতুন কোনো শিল্প তৈরি করতাম। ক্রিয়েটিভিটিটা আমার মাথায় সবসময় ঢুকে থাকতো, যে এটা দিয়ে কি করা যায়, ওটা দিয়ে কি করা যায়, চাল দিয়ে ডাল দিয়ে। তো ওরকম করতাম, ভালো লাগতো আর কি। সেরকম ভাবে কখনো কি কোনো ঘটনা মনে পড়ে ছোটবেলায় তুমি শিল্প করতে গিয়ে অতর্কিতে কিছু অন্য ঘটনা ঘটিয়ে ফেলেছে? এমন একটা ঘটনা আছে দিদিভাই। তো আমাদের দোকানে আমাদের একটা দাদা ছিল। তো আমার দাদা ভাই বলছে, তুই একটু গিয়ে দোকানে বস, আমি একটু খেয়ে আসি। তো আমি কি করলাম, গেলাম দোকানে। তো গদিতে বসে আমাকে ও দাদাভাই চলে গেল ঘরে। আচ্ছা, তো ওই দাদাটা যে দোকানে থাকে আর কি, ওই দাদাটা কাজ করছে মনে মনে। তো ওখানে কাঁচি দেখলাম। কাঁচি দেখলে আমার হাত আর থাকে না। কাঁচি নিলাম, ওইটা কাটলাম, এটা কাটলাম, ওইটা কাটলাম। তো ওই দাদাটা আমাকে বকো দিচ্ছে, শান্ত হয়ে বস না, কেন এইসব অনিষ্ট করছিস। আচ্ছা, আমি কেন জানি মনে মনে ভাবছি আমাকে বকু দিয়েছ। আমি গিয়ে ওর চুলগুলো কি করলাম, এমন করে ধরে দিলাম কেটে, সামনের চুলগুলো, ছেলে মানুষ। তারপর কেটে দিলাম, পরে ও বলে কি করলি এটা? হ্যাঁ, ওই হুড়স্থুল লাগিয়ে দিল। দাদাভাই আসলে বলছি। এই ধরনের অনেক ঘটনা, এমন ঘটনা রয়েছে। তো এবারে প্রীতি, আমি আরো একটু প্রশ্নে চলে যাচ্ছি, যেটা হচ্ছে তোমার এই ক্রাফট বা এই যে শিল্পটাকে তুমি এটাকে সঙ্গে করে নিয়েই গুয়াহাটি এলে, কিন্তু খুব কম বয়সে তোমার বিয়ে হয়েছিল। সেটার কারণটা কি একটু আমাদের জানাবে? অ্যাকচুয়ালি আমাদের 3 বোন ছিলাম। আচ্ছা, বাবা অসুস্থ ছিলেন, তো আমরা 3 বোন বিয়ে দিতে হবে, তার জন্য ছোটতেই বিয়ে দিয়ে দিল। তো যাই হোক, বিয়ে দেওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে। তো আমি যেগুলো স্বপ্ন দেখেছিলাম বা গান, ক্রাফট, সাজগুজ নিয়ে যেটা ভেবেছিলাম, আমার হাজব্যান্ডে ওগুলো আমাকে সব সুবিধা করে দিয়েছে। গুয়াহাটি আসার পরে আমি রান্নাও জানতাম না, তো ওরকম করে আমাকে শ্বশুরবাড়ির মানুষ নিজের ইচ্ছাতেই সেগুলো নিজে নিজে অ্যাডাপ্ট করতে থাকলে। মনে মনে ভাবতাম। তারপরে হাজব্যান্ডকে একদিন বলছি, যে উনিও লক্ষ্য করেছে যে আমি ভালো মেহেন্দি আঁকছি, ড্রয়িং করছি, তো ওকে কেন সে করতে চেষ্টা করতে পারি। কোনো প্রশিক্ষণ নিয়েছিলে, কোনো ট্রেনিং নিয়েছিলে? তারপরে নিয়েছি। সেটা একটু আমাদের বলো, তুমি কিসের ট্রেনিং নিয়েছিলে? আমি মেকআপের নিয়েছি, বিউটিশিয়ানের নিয়েছি, তারপরে আমাকে একটা সেলাই স্কুলেও ভর্তি করিয়েছিল। আচ্ছা প্রীতি, তুমি যে এই ধরনের প্রশিক্ষণগুলো নিলে, নানা ধরনের সেলাই, তারপরে বিউটিশিয়ানের প্রশিক্ষণ, সেলাইয়ের প্রশিক্ষণ, এরকম নানা রকমের প্রশিক্ষণ তুমি নিয়েছো, আকস্মিক তোমার জীবনে কোনো বিপর্যয়ের মাঝখানে কি তুমি এই প্রশিক্ষণটাকে কাজে লাগাতে পেরেছো? একদম পেরেছি দিদিভাই।
আমার মানে এমন একটা পরিস্থিতি আসছিল, তারপরে আমি যেহেতু এটা শিখে রেখেছিলাম বা এখনও শিখছি, তো 20 রুপিস মানে 20 টাকার একটা থ্রেডিং করার জন্য আমি মানুষের বাড়িতে গিয়ে থ্রেডিং করেছি। আমি বুঝতে পারছি যে এই বিপর্যয়গুলো, কিন্তু তোমার এই হাতের কাজটা দেখো কতটা কাজে লাগলো। এবং এই যে ছোট ছোট ধাপে তুমি একজন মেকআপ আর্টিস্ট থেকে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কিন্তু মোটামুটিভাবে তুমি এখন পরিচিতি পেতে শুরু করেছো। তো সেই জার্নিটা একটু বলো, আমরা একটু আনন্দের কথা বলবো, কান্নার কথা বলবো না। দর্শক বন্ধুরা হয়তো হ্যাঁ, আবেগ ঘন আমাদের হয়ে পড়তে হয় আমাদের যখন জীবনের যুদ্ধগুলো ততটাই বেশি করে আমাদের করতে হয়, লড়তে হয়। জীবন যখন এরকম আমাদের একটা সিচুয়েশনে ফেলে দেয়, হয়তো আমরা পথ খুঁজতে গিয়ে কেঁদে ফেলি। সেই পথগুলো প্রীতি পেরিয়ে এসছেন, কিন্তু তারপরেও আজকে হয়তো তার আরও অনেক সেই যুদ্ধের কথাগুলো মনে পড়ছে, আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে যা। কিন্তু প্রীতি থেমে যায়নি। প্রীতি কিন্তু সেই মেকআপ আর্টিস্ট থেকে আজকে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কিন্তু কাজ করছে, বড় বড় ইভেন্ট করছে। প্রীতি, তোমার মুখ থেকেই শুনতে চাইবো। হ্যাঁ দিদিভাই, করছি আর সবার ভালোবাসা পাচ্ছি, তাই বলে হয়তো কাজ করতে পারছি। সরি। আমরা কান্নাটাকে কান্না কখনোই আমরা জানি দুর্বলতার প্রতীক নয়, এটা একটা ইমোশন, এটা একটা আবেগ। কিন্তু এই কান্নার ভেতরে কিন্তু অনেক শক্ত তুমি একটা স্ট্রং প্রীতি লুকিয়ে আছে। আমরা সেই প্রীতিটাকে আমরা সম্মান জানাই, সেই প্রীতিকে আমরা কুর্নিশ জানাই, এবং সেই প্রীতি তাই আজকে জীবনযোদ্ধা হিসেবে আমাদের এখানে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আবারও। দর্শক বন্ধুরা, আমরা জানি আমাদের চোখে জল চলেই আসে কোনো কোনো মুহূর্তে, কিন্তু আমরা আবার বলবো যে কান্নার পেছনে যে শক্ত মনটা যেটা থাকে আমাদের, যেটা আমাদের আবার বাঁচতে শেখায়, আবার লড়তে শেখায়, তাকে আমরা কুর্নিশ করব, এবং সেটা দেখেই আমরা এগিয়ে যেতে চাইব। দর্শক বন্ধুরা, এবারে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। চলে যাবেন না কোথাও, আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। সরাসরি আবারও চলে যাচ্ছি প্রীতির কাছে। প্রীতি, তুমি একজন গৃহবধূর হওয়া সত্ত্বেও কিন্তু একটা খুব শক্ত পেশা, আমি বলবো আজকের দিনে দাঁড়িয়েও সেটা মেয়েদের কাছে যথেষ্ট শক্ত, যথেষ্ট চ্যালেঞ্জিং একটা পেশা। তুমি মডেলিংয়ের সঙ্গে জুড়ে আছো বা ছিলে। তো এই যে বিউটিশিয়ান থেকে এই জার্নিটা, মডেলিংয়ের জার্নি এবং তারপর ফ্যাশন ডিজাইনিং, এই সম্পূর্ণ জার্নির মধ্যে তোমার নিজের অভিজ্ঞতা কি, বা তুমি কি করে সেখানে এলে? অ্যাকচুয়ালি ওখানে একটা কম্পিটিশন হয়েছিল, ফ্যাশন শো একটা কম্পিটিশন হয়েছিল, ওখানে একটা পোস্টার পেয়েছিলাম। পোস্টারটার মধ্যে লেখা ছিল সেলফ মেকআপ কম্পিটিশন, রঙ্গোলি কম্পিটিশন, কুকিং কম্পিটিশন, ওগুলো লেখা ছিল। এবং প্রত্যেকটাই তোমার পছন্দের? আমার যেগুলো সব পছন্দের। তো আমি যে জানতাম না যে এটা র্যাম্প ওয়াক করতে হবে, যে ওটা জানতাম না। তো আমার পছন্দের জিনিসগুলো দেখে না আমি না ঝাঁপিয়ে পড়লাম। ওখানে কন্ট্যাক্ট নাম্বার ছিল, আমি কন্ট্যাক্ট করলাম, করে আমি ওইটা পার্টিসিপেট করলাম, করে প্রতিটা ধাপে আমি ভালো করেছি, আর ফাইনালি গিয়ে আমি উইনার হয়েছি। সে আমার আরম্ভ হলো এই ফ্যাশন লাইনের যুদ্ধ। তো ওটা করতে গিয়েও অনেক কথা আমার কানে আসছে। তোমার পরিবার তোমাকে তখন সাপোর্ট করেছিল? হ্যাঁ, পরিবার যখন মানে মডেলিং এ ঢুকছো? হ্যাঁ, পরিবার সাপোর্ট করেছে, আমার বাচ্চারাও খুব সাপোর্ট করেছে। তো তবে কানে আসছে যে মডেলিং করছে, হ্যাঁ নানা রকমের কথা। তো আমি তো জানি আমি কেমন করছি, আর ভালোবাসছি কাজটাকে, ভালোবেসে এগিয়ে যাচ্ছি, আর অনেকের ভালোবাসা পাচ্ছি, পেয়েছি। আর কি বলবো, এখন আমি নিজে ফ্যাশন শো করাচ্ছি, বাহ, এরকম করে আমি এগিয়ে যাচ্ছি সবার ভালোবাসাতে।
খুব ভালো প্রীতি, তুমি এভাবে এগিয়ে যাও। দর্শক বন্ধুদের কাছে একটু যেতে চাইবো, আসলেই দর্শক বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমাদের এই মধ্যবিত্ত সমাজ মডেলিং বা এই যে বিউটি জড়িত বা সৌন্দর্যজনিত অনেক কিছু যা জুড়ে আছে আমাদের সঙ্গে, সেটা কিন্তু গ্রহণ করতে চান না। এবং সেখানে যদি তাদের গৃহবধূ হন, কারো মা হন, কারো স্ত্রী হন, তাহলে কিন্তু আরও অনেক বাধা নিষেধ চলে আসে। আমাদের প্রীতি আজকে যিনি উপস্থিত আমাদের অতিথি হয়ে, আমি কুর্নিশ জানাবো প্রীতিকে যে প্রীতি, তুমি এরকম অনেক বাধা এড়িয়ে গেছো এবং সমাজ হয়তো পেছনে অনেক কথা বলেছে, কিন্তু সরাসরি তোমাকে বলার মতো সে সাহসটা পায়নি, এবং তুমি কিন্তু সেটা ধরে রেখেছো। সেটাই আমাদের কাছে একটা আনন্দের খবর যে এই পজিটিভিটি নিয়ে তুমি এগিয়ে গেছো। এবারে একটু জানতে পারি কি তোমার স্বপ্ন কি? এই পথ বেয়ে তুমি আরো এগিয়ে যাবে, তোমার স্বপ্ন কি একটু যদি আমাদের বলো। আমার অনেক স্বপ্ন। স্বপ্ন বলতে আমি বিউটিশিয়ানটা নিয়ে, মেকআপটা নিয়ে আমি এগিয়ে যাব। তার সাথে তো ফ্যাশনটা আছে, ভালোবাসি, ভালোবেসে কাজ করছি। তো ওরকমভাবে আমি এগিয়ে যাব। সবার ভালোবাসা আশীর্বাদ চাই আমার। আচ্ছা প্রীতি, তুমি তো এখন দারুণ রান্না করো, মানে সেই রান্নার কম্পিটিশনেও তুমি উইনার হয়েছো, কিন্তু তোমার আগের দিনগুলো একটু জানতে চাইবো, যখন তুমি প্রথম নতুন করে তোমার মানে পরিবারে, যখন বিয়ের পরে যখন তুমি এলে। আমি কিচ্ছু জানতাম না রান্নার ব্যাপারে, আমাকে নিয়ে হাসতো সবাই। তো রান্না বাড়া কিছুই জানতাম না, কি করব না করব। তো সব শিখে শিখে, যাদের থেকে শিখে শিখে করেছি। শেখার আগ্রহটা, রান্না তোমার তো বরাবরই ভালো লাগতো, তাই না? আগ্রহটা ছিল, তার জন্য হয়তো পেরেছি। তারপর আমি কুকিং কম্পিটিশন করেছি, পার্টিসিপেট করেছি, করে আমি ওখানে পপুলার কিচেন কুইন কম্পিটিশনে উইনার হয়েছি, বাহ। দ্য কিচেন মাস্টার উইনার হয়েছি, আর নিউট্রিলা যেটা অল ইন্ডিয়া কুকিং বেস একটা কম্পিটিশন হয়েছিল, ওখানে আমি উইনার হয়েছি। তো ওটাই আমি মানে এই লাইনটাতে আসার পরে মানে শিখেছি, শিখবো না হলে জিতবো। তো ওইটা ভেবে আমি নেমেছিলাম অ্যাকচুয়ালি। তো আমি চাই সবাই এই জিনিসগুলো ফলো করুক, আর কম্পিটিশনগুলোকে মানে শিখবো বলে আসুক। হার জিত তো আছেই, সেই কিন্তু আমরা কতটুকু শিখতে পারি আমাদের অভিজ্ঞতা। এখন আমি কুকিং কম্পিটিশনে বিচারক হিসাবে যাই, আমাকে ডাকে, গুয়াহাটির বাইরেও আমি যাচ্ছি। সেই 16 বছরের প্রীতি আর আজকের প্রীতি যে একটুও রান্না বাড়া জানতো না, আজকে রান্নার শেফ একজন। এমন কথা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে, আমি ভাত রান্না বসিয়েছিলাম, আমাকে চেষ্টা করেছে, ওরা খুব মানে যত্ন করে শিখিয়েছে। ভাত বসিয়েছি, আমার এক দেওর বলেছিল, বৌদি ভাতে কি নুন দিয়েছ? আমি বলছি দাঁড়াও জিজ্ঞেস করে আসি ছোট দিকে। তো ওটা নিয়েও একটা হাসার খুব মানে এসে হয়ে গেছিলাম। তো এখন ওরাই আমাকে বলে, তাদের কাছে এটা একটা দৃষ্টান্ত যে প্রীতি আজকে এত ভালো রান্না করছে এবং শি ইজ দ্য উইনার। এই স্পিরিটটাই আসলে থাকা দরকার, যে তোমার মধ্যে ওই শেখার আগ্রহটা রয়েছে, তোমার মধ্যে মানে আরো এগিয়ে যাবার যে আগ্রহটা। তো তুমি রান্নাকেও তো একটা শিল্প নিশ্চয়ই মনে করো। একদম একদম। তো এই যে মানে শিল্প সত্তাটা ছোটবেলা থেকেই তুমি মানে লালন করছো। হ্যাঁ, ভাবতাম এই শিল্পগুলো নিয়েই তুমি এগিয়ে যাবে। হ্যাঁ, একদম তাই। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি প্রীতির জীবনের কাহিনী, ছোট্ট ছোট্ট পায়ে তার এগিয়ে যাওয়ার কাহিনী। একটা মফস্বলের বেড়ে ওঠা একটি মেয়ে, গুয়াহাটির নাগরিক জীবনে এসে তার মানিয়ে নেওয়া, এবং তারপর আজকে এই বড় বড় ইভেন্টগুলো যখন সে করে, অবশ্যই সেখানে তার সাফল্য সেটা বলাই যায়। প্রীতি, তোমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল এবং খুব ছোট বয়সেই তুমি প্রথম সন্তানের মা হয়েছিলে। এখন তুমি 2 পুত্রের জননী, কিন্তু সেই প্রথম জীবনে তোমার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেটা কি আমাদেরকে একটু ব্যক্ত করবে? ওটা একদম আমার একটা মানে চিরস্মরণীয় কথা, এটা আমি বলতে পারি না। ওটা হয়েছিল আমার ভুল ট্রিটমেন্ট পুরো, মানে সন্তানের জন্মের পর 1.5 কন্যা মাস, সন্তানের জন্মের পরে 1.5 মাস হয়েছিল। তো তখন আমি একদম একা, নতুন বিয়ে হয়েছে, আমি কিছুই চিনি না জানি না। তো সকালবেলা আমার পাশের বাড়ির একদম আন্টি একটা এসে বলল,
বাচ্চা কেমন আছে? আমি বলছি এই তো শুয়ে আছে। তো দেখে আমি তো একদম, যেহেতু নতুন কিছু জানতাম না, আমি ওকে একদম ঝাঁপিয়ে ঝুঁপিয়ে শুয়ে রেখেছি। তো আন্টিটা খুলে টুলে দেখে ও গ্যাস হয়েছে। তার আগে কিন্তু ওর মানে ঠান্ডা লেগেছিল। আমি হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ড গিয়ে। তারপরে বলছে কোনো অসুবিধা হলে নিয়ে আসবে। তা আমার ওইটা মাথায় ছিল। তো আন্টিকে আমি বললাম তো চলো না ওকে আবার নিয়ে যাই ওই ডাক্তারের কাছে। তো আমার হাজব্যান্ড তখন ছিলেন না, ডিউটিতে বেরিয়ে গেছে। তো আমি আন্টির কথা শুনে না, আমি তো কান্নাকাটি করছি, এমন কেন হচ্ছে। তারপরে ওকে নিয়ে ওই ডাক্তারের কাছে গেলাম, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখে বললো কিছু না গ্যাস হয়েছে একটু। তারপরে ওই যে পাউচগুলো আছে না, তো পাউচটা ওর খাইয়ে দিল। খাওয়ার সাথে সাথে ও না নাকে মুখে বমি করলো। বলছে দেখছো কত কফ হয়েছে। তো এতটুক বাচ্চা নাকে দিয়ে মুখে দিয়ে বমি করছে, তখনই ওর প্রাণটা যায়। আহারে। হ্যাঁ, তো আমরা তো জানতাম না, সবাই বলতো। তখনই আমার মিস্টার চলে আসছে, আসার পরে বলছে যা তোরা নিয়ে এক্ষুনি দেরি করিস না, অমৃতলাল সাহার কাছে যা। তো আমরা দৌড়ে ওখানে গেলাম। হ্যাঁ, ওখানে গেলাম, যাওয়ার সাথে সাথে বেডে শোয়ে দেখে বলে হি ইজ নো মোর। তো ওই মানে কাহিনীটা আমার মানে আর জীবন থেকে যাচ্ছে না। তো স্বাভাবিক একটা মায়ের যন্ত্রণা সেটা, কিন্তু তুমি যে সেই শোক পেরিয়ে এতটা পথ হাঁটতে পেরেছো প্রীতি, সেটাই অনেক বড় কথা। দর্শক বন্ধুরা, আসলেই আমাদের জীবনে এরকম আকস্মিক শোক চলে আসে, কিন্তু তারপরেও জীবন থেমে থাকে না, আমাদের এগিয়ে যেতে হয়, আমাদের জীবনের সঙ্গে অনেকটা লড়াই করতে হয়, যেমনটা প্রীতি করেছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে থামতে হবে, আমাদের নিতে হবে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি আবারও বিরতির পরে। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে প্রীতি। আমরা আবারও চলে যাচ্ছি প্রীতির কাছে। প্রীতি, আজকে এই মুহূর্তে একটা তোমার সঙ্গে খেলা আছে, র্যাপিড ফায়ার, যেটা তোমাকে খেলতে হবে এই মুহূর্তে। আচ্ছা, তো তোমাকে প্রশ্নগুলো করি। ঠিক আছে। আমি জানতে চাইবো প্রীতি, তোমার প্রিয় রং কি? লাল। ভালোবাসার রং। একদম। এবারে জানতে চাইবো প্রিয় ফুল। ফুল আমি সব ভালোবাসি, তার মধ্যে রজনীগন্ধা খুব ভালোবাসি। আচ্ছা, তুমি খুব ভালো রান্না করো, কিন্তু তোমার নিজের প্রিয় খাবার কি? ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে একটা প্রিয় রান্না? সাদা ভাত, ইলিশ মাছ। না, একটা প্রিয় রান্না ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে দই ইলিশও ভালোবাসি, বাপা ইলিশও ভালোবাসি। আচ্ছা, বেশ। তোমার জীবনের সবচাইতে আনন্দ ঘন মুহূর্তটি কি? প্রথম মা হওয়া। সত্যি, প্রথম মা হওয়া মেয়েদের কাছে একটা অতীব আনন্দের বিষয়। আচ্ছা প্রীতি, এবারে একটু জানতে চাইবো যে তোমার আপকামিং দিনগুলো নিয়ে। এই যে বিহু আসছে এবং তারপরে আবার কদিন পরে পুজো এসে যাবে, তো তোমার এই বছরে তোমার প্ল্যান প্রোগ্রামগুলো কি কি আছে? প্ল্যান প্রোগ্রাম আমার, যেহেতু আমি একটা মেকআপ ইনস্টিটিউট একটা চালাচ্ছি, তো ওই বাচ্চাদের এক্সামটা হয়ে যাবে, ওদেরকে ক্লিয়ার করার পরে আমি একটা ম্যাগাজিন শ্যুট রাখবো, আর একটা আমার ইচ্ছা আছে বড় করে ফ্যাশন শো করব। বাহ, ম্যাগাজিন শুট। হ্যাঁ, ম্যাগাজিন শ্যুট করাচ্ছি, আবার করাবো। তো ওরকম ভাবে আমি নিজেকে ব্যস্ত রাখতে আমি খুব ভালোবাসি। এই কাজগুলোকে মানে আমি খুব ভালোবাসি, আর আমার নিজেকে আমি মানে কি বলবো। এবং সেই ফ্যাশন শোতে কি অল্প বয়সী মেয়েরা থাকবেন, নাকি সেখানে মায়েরাও যোগদান মায়েরাও করতে থাকবে, পারবেন? মায়েরাও থাকবে। মানে অনেক যারা মোটামুটি প্রাপ্তবয়স্ক যারা হ্যাঁ, মহিলারা, তারাও সবাই যোগদান করতে সবাই পারবে? সবার পারবে, জন্য সবার থাকবে? জন্য, সবার জন্য। কেন মানে কি, এমন কি আমার সাথে হয়েছে, এমন বয়স্ক এক ভদ্রমহিলা বলছে আমাকে ফ্যাশন শো করবে, প্রীতি মুখ করাবো পারিবা? কেউ নোয়ারিম। তারপরে ওনার জন্য আমি ডাইরেক্টরের সাথে কথা বলে ওনাকে আমি র্যাম্প ওয়াক করিয়েছি। বাহ, এবং উনি নিজে খুব খুশি খুব হয়েছেন? খুশি। তো সবার ভিতরে একটা হিডেন ট্যালেন্ট থাকে, ওরা মানে দেখানোর জন্য মঞ্চ পায় না। সেই জন্য আমি ভাবি আর কি, এই মঞ্চগুলো ওদের জন্যই। এই জন্য আমি সবাইকে বলবো, সবাই বেরিয়ে আসো, এই মঞ্চগুলোতে যোগদান করো, করে নিজের প্রতিভা নিজে দেখাও। একদম সত্যি তাই।
তো তোমার জন্য প্রীতি অনেক শুভেচ্ছা রইলো, তোমার আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইলো, তুমি যাদের গড়ছো তাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো। এভাবে এগিয়ে চলো এবং সবচাইতে বড় কথা হচ্ছে আনন্দে থাকো। কিন্তু সে গেল আমাদের বার্তালাপ। তুমি যেতে যেতে দর্শক বন্ধুদের কি বলতে চাইবে? আমি বলবো জীবন একটাই, জীবনে সুখ দুঃখ অনেকই আসবে, ওগুলি সাইডে রেখে নিজেকে খুশি করে জীবন পথে এগিয়ে চলা, ছোট্ট ছোট্ট পায়ে জীবনে এগিয়ে চলা, একদম আমি এটাই ভাবি আর কি। একদম তাই, তুমি আরো আরো এগিয়ে যাও। ছোট ছোট পায়ে যেতে যেতে তুমি অনেক বড় বড় পায়ে এখন হাঁটছো। তোমার সেই জার্নি, সেই যাত্রা অক্ষুণ্ণ থাক, আর এভাবেই থেকো তুমি প্রীতি। ধন্যবাদ ধন্যবাদ। Thank you দর্শক so বন্ধুরা, much. এবারে আমাদের বিদায় নেবার পালা। যেতে যেতে আবারও বলবো, সত্যি তো ছোট ছোট পায়ে আমাদের এগিয়ে যেতে হবে, জীবনটাকে আরো আঁকড়ে ধরতে হবে এবং তাকে আনন্দময় করতে হবে। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণের জন্য বিদায়।